আসসালামু আলাইকুম। নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের যাত্রাটা শুরু হলো পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা জয় দিয়ে। এবং এই জয়টা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ ৮ দলের বিশ্বকাপ তো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই ৪ টা দলকে আসলে বাংলাদেশ হারিয়েই দেবে এই কথাটা আসলে বলাটা একটুখানি কঠিন হয়ে যায়। তারা অনেক স্ট্রং দল। তাহলে বাকি রইল হচ্ছে পাকিস্তান আর শ্রীলঙ্কা আর হচ্ছে সাউথ আফ্রিকা। সো পাকিস্তান আর শ্রীলঙ্কাকে বাংলাদেশ হচ্ছে টার্গেট করেছে যে এই দুটো ম্যাচ আমরা জিততে চাইবো যে কোনো মূল্যে হোক। আর সাউথ আফ্রিকাকে এই কন্ডিশনে যেহেতু ইন্ডিয়াতে খেলা হবে, সো কন্ডিশনের দোহাই দিয়ে যদি সাউথ আফ্রিকাকে একটুখানি বাটে ফেলা যায় তাহলে সেটা হয়তোবা বাংলাদেশ জয়ের একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা সেই চেষ্টাটা যেতে পারে। বাট রিয়েলিস্টিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে আসলে শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই দুটো ম্যাচই বাংলাদেশের জেতার কথা, জেতা উচিত, টার্গেট করার কথা ছিল। সেটা হয়েছে, পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এবং দুর্দান্ত একটা ম্যাচ বাংলাদেশ কিন্তু উপহার দিয়েছে, বাংলার মেয়েরা কিন্তু উপহার দিয়েছে। একদম প্রথম থেকেই কিন্তু ডমিনেট করেছে এবং মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মারুফা আক্তার। তাকে নিয়ে তো আর আলাদা করে বলার কিছু নেই। প্রথম ওভারে তিনি যেই দুটো উইকেট পেয়েছেন, প্রথমে হচ্ছে উমাইমা সোহেলের উইকেটটা পেলেন এবং এটা এত বিশাল একটা ইনসুইং হলো, মানে আনবিলিভেবল। মানে এটা আমি ফেসবুকে সামি ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম, সৈয়দ আবিদ হোসেন সামি, তার কথা বলছি। সেখানে তিনি বলছেন যে সেই বলটা 25 ডিগ্রি পর্যন্ত মুভ করেছে। মানে বুঝতে পারতেছেন 25 ডিগ্রি। আপনারা যারা ক্রিকেট ফলো করেন আপনারা কিন্তু জানেন যে খুব টার্নিং উইকেটে মাঝে মধ্যে স্পিনারদের এভারেজ টার্ন দেখা যায়। সেখানে কিন্তু দেখা যায় যে 1 ডিগ্রি থেকে 2 বা 3 ডিগ্রিও যদি হয় সেটা বিশাল টার্ন। সেখানে 25 ডিগ্রি বলটা অফ স্টাম্পের বাইরে পিচ করে লেগ স্টাম্পে হিট করেছে। আনবিলিভেবল একটা ডেলিভারি। তার পরের বলেই সিদ্রা আমিনকে আউট করেছেন, সেটাও 18 ডিগ্রি ভিতরে ঢুকেছিল। সিদ্রা আমিনের উইকেটটা ওয়াজ এক্সট্রিমলি ক্রুশিয়াল। এই যে স্ক্রিনে 6টা নাম্বার দেখছেন না, এই 6টা নাম্বার হচ্ছে সর্বশেষ 6টা ম্যাচে সিদ্রা আমিনের রেকর্ড। এই নাম্বার থেকেই বুঝতে পারছেন যে তিনি আসলে কোন মাপের একজন ব্যাটার। এবং বাংলাদেশও কিন্তু মূলত তাকেই ভয় পাচ্ছিল যে এই ব্যাটারটাকে যদি আউট করতে না পারি তাহলে ভাই আমাদের খবর আছে। এই 6 নাম্বারের মধ্যে লাস্ট যে 3টা নাম্বার, 2টো সেঞ্চুরি এবং একটা 50, সেটা একটা সিঙ্গেল সিরিজে করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান। আর যে 33 রানের ইনিংসটা যেটা সর্বনিম্ন, সেটা কিন্তু আমার বাংলাদেশের সাথে ছিল। সুতরাং বাংলাদেশের এই 6টা ইনিংসের মধ্যেও কিন্তু একটা সুখ স্মৃতি রয়েছে সিদ্রা আমিনের বিপক্ষে। তো যাই হোক, মারুফা আক্তার ওয়াজ আনবিলিভেবল ইয়েস্টারডে। তার গল্পে যদি আবারও ফিরে আসি, প্রথম স্পেলে তিনি এতটাই দুর্দান্ত ছিলেন, মানে ওইটাই আসলে পুরো ম্যাচের টোনটা সেট করে দিয়েছে। তারপর ফিল্ডিংয়ে মারুফার ফিল্ডিং তো বলতেই হবে। তিনি দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন, সম্ভবত আলিয়া রিয়াজ ছিলেন ব্যাটার, লং অফে ফিল্ডিং করছিলেন মারুফা, দৌড়ে এসে সামনে ডাইভ দিয়ে। তারপর একবার হচ্ছে যে তিনি ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করছিলেন, নিশ্চিত একটা 4, তিনি দৌড়ে এসে কিভাবে যেন ডাইভ দিয়ে উল্টা হাতে এটাকে আটকে দিলেন। মানে ওভারঅল মারুফা ওয়াজ এভরিওয়্যার ইয়েস্টারডে। এবং বাংলাদেশের ওভারঅল ফিল্ডিংটাও কিন্তু দুর্দান্ত ছিল। মারুফার কথা তো আমরা বলছিলামই, আমরা নিশিতাকে একটা দুর্দান্ত ক্যাচ ধরতে দেখেছি, পিঙ্কি একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন ইনিংসটা শেষ করার জন্য। এবং স্কোরবোর্ডে লেখা থাকবে না, কিন্তু পিঙ্কি ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে একটা ডিরেক্ট থ্রো করে স্টাম্প ভেঙেছিলেন, যেখানে একটাই স্টাম্প দেখা যাচ্ছিল। মাঝে মধ্যে কিন্তু অ্যাঙ্গেলের কারণে 1.5টা স্টাম্প দেখা যায় বা 2টো স্টাম্প দেখা যায়, সেখানে একটাই স্টাম্প দেখা যাচ্ছিল। তিনি ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙেছেন, যদিও ব্যাটার পৌঁছে গিয়েছিলেন। তারপরেও মানে বাংলাদেশের ফিল্ডিং কালকে কিন্তু দুর্দান্ত ছিল এবং এই ফিল্ডিংটা কিন্তু বড় দলগুলোর বিপক্ষে যখন বাংলাদেশ খেলবে তখন কিন্তু এটাকে ধরে রাখতে হবে। এবার আসি ক্যাপ্টেন্সের কথায়। নিগার সুলতানা যদি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। কালকে একাদশে একটা মাত্র পেসার ছিল মারুফা। মারুফার সাথে নিশিতা স্টার্ট করলো। নিশিতা প্রথম স্পেলে কিন্তু খরুচে ছিল, 4 ওভারে 24 রান দিল। পরে কিন্তু নিশিতাকে আবার নিয়ে আসা হলো একদম মোক্ষম সময় যখন পাকিস্তান প্রেসারে ছিল, এবং তখন কিন্তু নিশিতা আবার উইকেট তুলে নিলেন। তারপর ফাহিমা, রাবেয়া তারা কিন্তু প্রেসারটা বজায় রাখলেন, সেই সাথে উইকেটও তারা তুলে নিয়েছেন। প্রত্যেকটা বোলার কিন্তু ভালো পারফর্ম করছিল। ওই সময় 6th বোলারের কিন্তু আসলে দরকার ছিল না, না হলেও চলে। তারপরেও যদি কি করলেন, স্বর্ণাকে নিয়ে আসলেন। সম্ভবত 31 বা 32 ওভারের সময় স্বর্ণাকে নিয়ে আসলেন। পাকিস্তানের অলরেডি তখন 6টা না 7টা উইকেট চলে গেছে। স্বর্ণা এর প্রতিদান দিলেন কিভাবে? পরপর 2টো উইকেট মেইডেন। মানে এই জায়গা থেকেই কিন্তু বোঝা আছে যে জ্যোতি আসলে কি চমৎকারভাবে গেমটা রিড করেন। এবং শেষ পর্যন্ত স্বর্ণা 3.5 ওভার বল করে 5 রানে 3 উইকেট নিয়ে
তারপরে হচ্ছে যে চলে গেলেন। তো পাকিস্তান 130 রানের মাত্র একটা টার্গেট দিল বাংলাদেশের সামনে। পাকিস্তানের 2 ফাস্ট বোলার ক্যাপ্টেন ফাতেমা আর হচ্ছে ডায়ানা বেগ, 2 ফাস্ট বোলার ফ্যান্টাস্টিক বোলিং করেছেন। ফাতেমা মিডিয়াম পেস বোলার, ডায়ানাকে ফাস্ট বোলার বলতে পারি। বিশেষ করে ডায়ানা প্রথম 5 ওভারে মাত্র 2 রান দিয়েছেন, তার মধ্যে একটা ছিল ওয়াইড। মানে ব্রিলিয়ান্ট, শি ওয়াজ ব্রিলিয়ান্ট। তবে তবে বাংলাদেশের ব্যাটাররাও একটুখানি টেন্টেটিভ, একটুখানি এক্সট্রা ডিফেন্সিভ ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে মনে হয় যে তাদের মাইন্ডসেট ছিল, বা টিম ম্যানেজমেন্ট থেকে বা কোচরা হয়তো বা তাদেরকে বলে দিয়েছেন যে 130 রান টার্গেট, তোমরা উইকেটে দাঁড়ায় থাকলে রান আসবে। তো উইকেটে দাঁড়ায় থাকতে গিয়েই তারা হয়তো বা একটুখানি গোবলেট পাকিয়ে ফেলেছেন, কারণ অবভিয়াসলি আপনাকে অপোনেন্ট বোলারকে সে রেসপেক্টটা তো দিতে হবে। ব্যাপারটা তো এমন না যে আমি বল করতেছি গিয়ে আর আমার বলে 50 ওভার দাঁড়ায় থাকলে 130 রান হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আপনি যখন প্রথম থেকে এত ডিফেন্সিভ হয়ে যাবেন তখন আসলে অপোনেন্ট আপনার উপর চড়ে বসবে। ফারজানা হক পিঙ্কির কথা যদি বলি, পিঙ্কি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যাটার। শুরুতে তিনি সময় নেন আমরা জানি, কিন্তু শি হ্যাজ দ্য এবিলিটি টু মেক ইট বিগ, টু প্লে লং। এই জিনিসটা কিন্তু তার মধ্যে রয়েছে। বড় দলগুলোর সামনে যখন বাংলাদেশ পড়বে তখন কিন্তু পিঙ্কির ব্যাটিংটা খুব বেশি প্রয়োজন হবে। তো পিঙ্কির পরে সুপ্তাও কিন্তু একইভাবে খুব টেন্টেটিভ, খুব ডিফেন্সিভ। সুপ্তা ইউজুয়ালি এত ডিফেন্সিভ খেলেন না, কালকে যতটা খেলেছেন সম্ভবত 30-31 বল খেলে মাত্র 10 রান করে আউট হয়ে গেছেন। যদিও শুরুতে একটু সময় নিয়েছেন, 8-9-10 বল লেগে গিয়েছিল তার প্রথম রান করতে, সেটা বাউন্ডারির মাধ্যমে আসছিল, কিন্তু জ্যোতি কিন্তু কাউন্টার অ্যাটাক করেছিলেন। সাদিয়া ইকবাল, যদি আমি ভুল করে না থাকি, ডানহাতি অফ স্পিনার, সাদিয়া ইকবালকে একটা ওভারে তিনি 3টা 4 মেরেছেন, যার মধ্যে একটা সুইপ ছিল, একটা রিভার সুইপ ছিল। অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড যখন তিনি সুইপ খেললেন তখন কিন্তু থার্ডম্যান এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে ব্লক ছিল। যখন তিনি সুইপটা খেললেন তখন ওই থার্ডম্যানকে সরিয়ে আনা হলো ফাইন লেগে, পরের বলটা তিনি রিভার সুইপ করে ওই জায়গা দিয়ে 4 মারলেন। সো যদি ওই যে একটা ছোট্ট একটা কাউন্টার অ্যাটাক করলেন তখন কিন্তু খেলার ফ্লোটা চেঞ্জ হয়ে গেল। এবার আসি হচ্ছে ঝিলিকের কথায়। রুবাইয়া হায়দার ঝিলিক, বাঁহাতি এই ব্যাটার, দুর্দান্ত ব্যাটিং করেছেন, দুর্দান্ত একটা 50 হয়েছে। তার অভিষেক ম্যাচ ছিল, অভিষেকেই তিনি 50 করেছেন। একটু চিন্তা করুন, একটা প্লেয়ার তার অভিষেক হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায়, এবং এমন একটা ম্যাচে যেই ম্যাচে বাংলাদেশ টার্গেট করেছে যে এই ম্যাচটা আমাদেরকে জিততে হবে, সেখানে রুবাইয়া হায়দার ঝিলিক কি দুর্দান্ত পারফর্ম করেছেন। শুরুতে অনেক সময় নিয়েছেন, ডায়না তাকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন প্রথম স্পেলে, কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন, জানেন যে টার্গেটটা বড় না, দাঁড়িয়ে থাকলে পুষিয়ে দিতে পারবেন, এবং তিনি সেটা পুষিয়ে দিয়েছেন। যখন একবার সেট হয়ে গেলেন, কি অসাধারণ সব শটস তিনি খেললেন, ডাউন দ্য উইকেটে এসে, লেগ সাইডে, অফ সাইডে, কাট শট, স্কোয়ার অফ দ্য উইকেট। শি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। একদম টপ নচ একটা ইনিংস কিন্তু ছিল ঝিলিকের কাছ থেকে। সো ঝিলিকের এই ব্যাপারটা তিনি যদি মোটামুটি ধারাবাহিকভাবে বাকি 7টা ম্যাচে ধরে রাখতে পারেন, আর সেই সাথে পিঙ্কি যদি তার যেই ন্যাচারাল খেলা সেটা যদি খেলতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য কিন্তু খুব খুব প্রয়োজন হবে। নইলে হবে কি জানেন, ওপেনিংয়ে যদি বারবার কেউ ব্যর্থ হতে থাকে তখন প্রেশারটা বারবার জ্যোতির উপর এসে পড়বে, জ্যোতিও কিন্তু তখন তার ন্যাচারাল খেলাটা খেলতে পারবেন না। তারপর শোবানা মুস্তারি শেষ দিকে এসে ফিনিশিং টাচটা দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের গতকালকে বাংলাদেশের মেয়েরা প্রায় একটা বলা যেতে পারে পারফেক্ট একটা ম্যাচ খেলেছে। শ্রীলঙ্কা হচ্ছে নেক্সট ম্যাচ যেটা বাংলাদেশ টার্গেট করছে। নেক্সট ম্যাচ মানে পরবর্তী ম্যাচ না, মানে নেক্সট টার্গেটেড অপোনেন্ট যদি বলি সেটা হচ্ছে শ্রীলঙ্কা, তবে সেটা ঢের দেরি। একদম বাংলাদেশ লাস্ট ম্যাচ খেলবে ইন্ডিয়ার সাথে, তার আগে হচ্ছে শ্রীলঙ্কার সাথে। তো এর আগেই হচ্ছে সব কঠিন প্রতিপক্ষদের মোকাবেলা করতে হবে। গতকালকে ম্যাচটা বাংলাদেশ কলম্বোতে খেলেছে, এর পরের ম্যাচটা বাংলাদেশ ইন্ডিয়াতে সম্ভবত গুয়াহাটিতে খেলবে। কিছু সময় পাচ্ছে। 7 তারিখে নেক্সট ম্যাচটা ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস টিমস ইন উইমেন্স ক্রিকেট। সো অবভিয়াসলি ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হবে না, কিন্তু হ্যাঁ, বাংলাদেশের বোলিংটা নিয়ে কিন্তু আমি বেশ আশাবাদী। মারুফা তার যেই বড় বড় ইনসুইঙ্গার, নতুন বলে তার যেই কন্ট্রোল, তাকে নিয়ে কিন্তু এখন অপোনেন্ট অনেক বেশি লেখাপড়া করবে। আমরা বাংলাদেশের মানুষ জানি মারুফার যেই একটা প্রতিভা রয়েছে বা মারুফার সক্ষমতা কি সেটা আমরা জানি, কিন্তু যখন আপনি বিশ্বমঞ্চে এভাবে পারফর্ম করেন তখন আপনি সবার নজর যেমন কাড়েন, নজরে তেমন পড়েও যান। নজর কাড়েন মানে সেটাকে আমি পজিটিভলি বলছি যে সবার নজর কেড়ে ফেলেছে, আর নজরে পড়ে যান মানে অপোনেন্ট দলের অ্যানালিস্টরা এখন তাকে নিয়ে অ্যানালাইসিস করবে যে কোন জায়গাটায় কোন লেন্থটা তিনি হিট করেন। এখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো টিমের ব্যাটাররা তাকে আসলে সেই লেন্থে ফেলতে দিবেন কিনা, পায়ের কাজ করবেন কিনা, ক্রিজের কাজ করবেন কিনা, এই ধরনের অ্যানালাইসিস আসবে, এবং মারুফাকে এর মধ্যে থেকেই কিন্তু শাইন করতে হবে। অর্থাৎ মারুফা, হ্যাঁ এতদিন তো আমরা জানি যে আমাদের একজন মারুফা আক্তার রয়েছেন যিনি দুর্দান্ত একজন পেস বোলার, কিন্তু আপনার প্রকৃত জার্নিটা সম্ভবত গতকালকের পর থেকে শুরু হবে। যেটা আপনি করেছেন উমাইমা সোহেল এবং সিদ্রা আমিনকে বোল্ড করে,
এখন কিন্তু আপনাকে প্রতিপক্ষ মোটামুটি কাটাছেঁড়া করে চুলচেরা বিশ্লেষণ করবে। এখানে আপনি কিভাবে শাইন করেন সেটাই দেখার বিষয়। আমাদের শুভকামনা আপনার জন্য থাকবে, আপনাদের জন্য থাকবে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য থাকবে।